প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমাদের সৈয়দ ওয়ালিউল্লাহর যে 3টি নাটক আছে সেই 3টি নাটকের প্রশ্নভিত্তিক এবং যে আলোচনা, সেই আলোচনা আমরা প্রশ্নের আকারে এবং এর বিষয়গত যে দিকগুলো আছে, প্রকরণগত যে দিকগুলো আছে, সবগুলো বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আমরা যদি প্রশ্নের দিকে তাকাই তাহলে এই প্রশ্নগুলো কীরকম হতে পারে। সৈয়দ ওয়ালিউল্লাহর যে নাটক, যে 3টি নাটক আছে তোমাদের, যে বহিপীর, এরপর উজানে মৃত্যু এবং তরঙ্গ ভঙ্গ, এই 3টি নাটকের ক্ষেত্রে আমাদের যে বিষয়গুলো মনে রাখতে হবে যে আমরা বিষয়ভিত্তিক একটি প্রশ্ন পড়ব, চরিত্রগত একটি প্রশ্ন পড়ব এবং প্রকরণগত একটি প্রশ্ন পড়ব। তাহলে বেসিক্যালি দেখা যায় যে আমরা প্রত্যেকটি নাটক বা অন্যান্য যে বিষয়গুলো আছে আমাদের প্রত্যেকটির ক্ষেত্রেই আমরা এভাবে ধরে নিতে পারি। এরপরে তোমাদের আরও একটি দিক থাকে 5 নম্বর প্রশ্নে, যে তুলনামূলক প্রশ্নটি থাকে, সে তুলনামূলক প্রশ্নে কিন্তু এই 3টি নাটক থেকেই আসতে পারে। যে সৈয়দ ওয়ালিউল্লাহর নাটকের সঙ্গে উৎপল দত্তের নাটকের, সৈয়দ ওয়ালিউল্লাহর নাটকের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের নাটকের তুলনা করো, যে কোনো একটা বিষয় উল্লেখ করে দিতে পারে। তো সেক্ষেত্রে আমরা দেখি যে এখানে তার যে নাটকগুলো আছে, যেমন এখানে বহিপীর, উজানে মৃত্যু, এরপরে তরঙ্গভঙ্গ। বহিপীরের ক্ষেত্রে যদি আমরা প্রথমে যাই তাহলে আমরা দেখব যে এই বহিপীর নাটকের সার্থকতা, এরপরে চরিত্র হিসেবে আমরা আনতে পারি তাহেরা, বহিপীর, তারপরে হচ্ছে হাশেম আলী, হাতেম আলী, এই যে চরিত্রগুলো আছে এই চরিত্রগুলো ধরে। এরপরে আরেকটি জিনিস আমরা দেখি যে তত্ত্বগত দিক থেকে একটি প্রশ্ন হতে পারে, যে তত্ত্বের আলোকে নাটকটিকে ব্যাখ্যা করো। তো আমরা এখানে দেখব যে অস্তিত্বের কথা কিন্তু এখানে চলে এসেছে। তাহলে অস্তিত্ববাদী ধারায় কিভাবে বহিপীর নাটককে মূল্যায়ন করা যায়, এই দিক থেকে কিন্তু আমরা দেখি। এরপরে এই বহিপীর নাটকের মধ্যে আমরা চরিত্রের দিক থেকে দেখি যে একটি নারীর মূল্যায়ন কিভাবে করা হয়েছে, যে নারীর ইচ্ছা অনিচ্ছাকে কিভাবে দেখানো হয়েছে, এই দিকটি যেমন উঠে এসেছে। আমরা একটি জিনিস যদি দেখি যে বিশ্ব নাট্যচর্চার যে বুদ্ধিবৃত্তিক, তারপরে হচ্ছে আমরা যাকে বলবো শিল্পভিত্তিক যে নাট্য আন্দোলন, সেই নাট্য আন্দোলনে সৈয়দ ওয়ালিউল্লাহ যেভাবে নাটকের মধ্যে ভাষার ব্যবহার বা এর বিষয়ভিত্তিক যে ব্যবহারগুলো করেছেন, সেটি হচ্ছে বিষয়কে গ্রহণ করেছেন প্রাচ্যের আকারে এবং প্রকরণগত যে দিকগুলো আছে ফর্মের দিক থেকে তিনি নিয়েছেন পাশ্চাত্যের আকার। তো আমরা দেখি যে এই সব দিক থেকে বা এই সব বৈশিষ্ট্যের দিক থেকে তিনি কিন্তু অসাধারণত্বের দাবিদার, যা আমরা বলবো যে তার লেখার মধ্যে আমরা এই দিকগুলো খুঁজে পাই। তো একটা জিনিস মানে তোমরা দেখবে যে যখন আমরা বহিপীর নাটক পড়তে যাই, বহিপীর নাটক পড়তে গিয়ে আমাদের উল্লেখযোগ্য দিক থেকে, যেমন এখানে বহিপীরের যে বৈশিষ্ট্যগুলো আছে সে বৈশিষ্ট্য, এরপরে হচ্ছে তাহেরার যে বৈশিষ্ট্যগুলো আছে সে বৈশিষ্ট্যগুলো উঠে আসে। এই দিকগুলো কিন্তু আমরা যখন ক্লাস নিয়েছি, ক্লাসের ক্ষেত্রেও কিন্তু বলেছে যে কিভাবে এগুলো এগিয়েছে বা ঘটনার মধ্যে সন্নিবেশিত হয়েছে। আর আরেকটা দিক হচ্ছে এখানে দেখবে যে সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থার যে সর্বশেষ স্তর, সেই শেষ স্তরে আমরা দেখি যে হাতেম আলীর যে জমিদারি প্রথা, সেই জমিদারি প্রথা নিঃশেষের একটি দিক কিন্তু উঠে এসেছে, যেটা তোমরা খেয়াল করবে এ দিকটি। এরপরে আমরা দেখি যে এখানে আরও একটা বিষয় উঠে এসেছে, সেটি হচ্ছে তাহেরা যখন বাড়ি থেকে বেরিয়ে যায়, যে সে এ ধরনের বৃদ্ধ মানুষের সঙ্গে সংসার করবে না,
বা তাকে সে স্বামী বলে স্বীকারই করে না, এবং তার বাড়ি থেকে বেরিয়ে আসা এবং হাশেম আলী বা হাতেম আলীদের বজরায় স্থান পাওয়া, আশ্রয় পাওয়া। তো এই যে তার যে ঘটনার ঘাত প্রতিঘাতে যে বিষয়গুলো ঘটে গিয়েছে, যে বহিপীরের যে আচরণ বা বহিপীরের যে বৈশিষ্ট্য, তার বিবির খোঁজ খবর নেওয়া, যে সে কোথায় আছে, এবং পরক্ষণে যখন জানতে পারে যে সে এই বজরাতে, মানে কোনো না দৈবিকভাবে বা কোনো না কোনোভাবে সে বহিপীরও সেই হাতেম আলীর বজরার মধ্যে অবস্থান করে। তো এই দৃষ্টিভঙ্গি থেকে দেখা যায় যে সৈয়দ ওয়ালিউল্লাহ যে দিকটিকে বর্ণনা করতে চেয়েছেন বা যে বিষয়টিকে তুলে ধরতে চেয়েছেন, যে এদের মনস্তত্ত্বকে। এখন আমরা দেখি যে এখানে তাহেরা যে চরিত্রটি আছে, সে চরিত্রের মধ্যে আমরা দেখি যে প্রতিবাদী, আবার ভাগ্য বিপর্যয়ে পর্যদস্ত একটি নারী, যে কিনা সে ঘটনার যে ঘাত প্রতিঘাত, সে ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে যন্ত্রণা দগ্ধ হয়েছে। আবার আমরা দেখি যে সৈয়দ ওয়ালিউল্লাহ কিছু মুহূর্ত তাকে সহজ সরল সাবলীল রেখেছেন, আবার কিছু সময় যেন বিদ্রোহী করে তোলা হয়েছে। এসব কিছুই যেন সেদিক থেকে উঠে এসেছে। তো আমরা দেখি যে এখানে তাহেরা, তারপরে হচ্ছে খোদেজা, হাশেম আলী, তারপরে হাতেম আলী, এই যে চরিত্রগুলো, এই চরিত্রগুলোর মধ্য দিয়ে আবার যে সংলাপের ব্যবহারগুলো করেছেন বা প্রকরণগত যে দিকগুলো আছে, ভাষা, সংলাপ এবং যে ট্রিটমেন্টগুলো, এই ট্রিটমেন্টের মধ্য দিয়ে আমরা দেখি যে স্বতন্ত্র বৈশিষ্ট্য তাদেরকে কিন্তু তুলে ধরতে পারেননি, এটা আমরা দেখি। আর ঘটনার প্রয়োজনে যেন তাদের নির্দিষ্ট যে সংলাপ, উচ্চারণ বা স্বাভাবিক যে আত্মপ্রকাশ ঘটেছে, এগুলো কিন্তু স্বাভাবিকতার সঙ্গে ঘটে গিয়েছে, যা লক্ষণীয়। তো আমরা একটি জিনিস দেখি যে যদি আমরা সে দৃষ্টিভঙ্গি থেকে বহিপীর নাটকটিকে ব্যাখ্যা করতে যাই, তাহলে দেখব যে বহিপীরের এই যে দর্শন, বহিপীরের যে যে বইয়ের ভাষায় কথা বলে, ফলে তার নাম হয়ে যায় বহিপীর, এর মধ্য দিয়ে কিন্তু আমরা দেখি যে সৈয়দ ওয়ালিউল্লাহ বহিপীরের রূপকে তুলে ধরেছেন। এরপরে যদি আমরা দেখি উজানে মৃত্যুর যে প্রসঙ্গ আছে, সেখানে একটি জিনিস দেখবে যে উজানে মৃত্যুর মধ্যে অসহায় জীবন, তারপরে হচ্ছে উদ্দেশ্যহীন যে জীবন স্রোত, সে জীবন স্রোতে মানুষ কীভাবে অবরুদ্ধ হয়ে আছে স্বপ্ন, কল্পনা এবং অন্তর্গত যে বিষণ্ণতার একটি মানে স্পষ্ট অবয়ব খুঁজে নেয়ার ক্ষেত্রে এই দিকটি কিন্তু উজানে মৃত্যুর মধ্যে এসেছে। মাত্র 3টি চরিত্র, যে নৌকাবাহক, সাদা পোশাক পরিহিত ব্যক্তি এবং কালো পোশাক পরিহিত ব্যক্তি, এদের মধ্য দিয়েই উজানি মৃত্যুর দিকটি উঠে এসেছে। তো এখন আমরা বলতে পারি উজানি মৃত্যুতে কী ধরনের প্রশ্ন হতে পারে। উজানি মৃত্যুর মধ্যে আমরা দেখি যে এটি একটি অ্যাবসার্ডধর্মী নাটক। তো অ্যাবসার্ডধর্মী নাটক হিসেবে তাহলে এর প্রশ্নটি কীরকম হতে পারে? প্রশ্নটি যে অ্যাবসার্ড তত্ত্ব কী, এভাবে যে অ্যাবসার্ড তত্ত্বের আলোকে উজানি মৃত্যু নাটকের সার্থকতা আলোচনা করা, বা অ্যাবসার্ড তত্ত্বগত নাটক হিসেবে উজানি মৃত্যু নাটকটিকে বিশ্লেষণ করো, এভাবে। এরপরে আরেকটি দিক হচ্ছে উজানি মৃত্যু নাটকের শিল্প প্রকরণ আলোচনা করো। তো এই ধরনের প্রশ্নগুলো সাধারণত হয়ে থাকে। এরপরে তুলনামূলক যে প্রশ্ন থাকবে, তুলনামূলক প্রশ্নে তো আমরা একটি জিনিস দেখব যে এই উজানি মৃত্যু নাটকের মধ্যে যে 3টি চরিত্র, এই 3টি চরিত্রের মধ্য দিয়ে কিন্তু সৈয়দ ওয়ালিউল্লাহ যে বিষয়টিকে ব্যাখ্যার চেষ্টা করেছেন, যে ব্যাখ্যাগুলো আমরা দেখি যে এটাকে বলা যায় যে একটা একাঙ্ক নাটক। হ্যাঁ, এই একাঙ্ক নাটকের মধ্যে আমরা দেখব যে এর মধ্যে কি আছে, এর মধ্যে কিন্তু বড় দুটি ঘটনা রয়েছে। এক হচ্ছে নৌকাবাহকের গন্তব্য আবিষ্কার, এবং দ্বিতীয়ত যদি আমরা দেখি যে মাঝি আছে বা নৌকাবাহক আছে, এই নৌকাবাহকের মৃত্যু। এই দুটো বিষয়কে কেন্দ্র করেই কিন্তু
এই নাটকের বেড়ে ওঠা। তো আমরা দেখি যে এর যে সংলাপগুলোর ব্যবহার করা হয়েছে, এর সংলাপগুলো যথেষ্ট অর্থবহ এবং দেখি যে সংলাপগুলো গতিশীল হয়েছে আমরা দেখি। আর আরেকটা জিনিস হচ্ছে নৌকাবাহকের অতীত থেকে বর্তমান পর্যন্ত যে জীবন, সে জীবনকে অনুধ্যান বা এই জীবনের বর্তমান থেকে একদম শেষ পর্যন্ত পরিপূর্ণতার ছবিটিই কিন্তু, বা জীবনের পরিপূর্ণতা, এই সব কিছুকেই কিন্তু চিত্রকারে তুলে ধরে। আবার যদি দেখি যে সাদা কালো পোশাক যে লোকদ্বয় আছে, এদের নৌকা বাহককে ছাড়া কিন্তু চলা মুশকিল, এবং দেখা যাচ্ছে যে নৌকা বাহকের উপরই তারা নির্ভরশীল। এটা আমরা দেখি যে নৌকা বাহকের সত্তারই যেন অনুরূপ একটি রূপ হিসেবে এসেছে এই নৌকা বাহক। আর আরেকটা জিনিস যে একজন গুন্টানা মাঝি যখন চলে, সে জানে যে চলাই তার কাজ, থেমে থাকা কিন্তু কাজ না। আর আরেকটা জিনিস যে তার যাত্রা এক্ষেত্রে অর্থবহ হয়ও না, কারণ মাঝে মাঝে আমরা দেখি যে যে ধরনের মানে খাপছাড়া যে কথাবার্তাগুলো আছে বা যে সংলাপগুলো আছে, সেগুলোর মধ্য দিয়ে আমরা দেখি। আর একটা জিনিস যে এই গুন্টানা মাঝির মধ্যে মাঝে মাঝে আত্মপ্রবঞ্চনাকারী কিছু ভাব কিন্তু জেগে ওঠে, যাকে আমরা বলবো যে প্রিটেন্স যেন তাকে চালনা করছে, এ ধরনের দৃষ্টিভঙ্গিতে উঠে এসছে। আর দেখেছি এই গুন্টানা মাঝি মৃত্যুতেই যাত্রা সমাপ্ত হলেও যেতে এর মধ্য দিয়ে একটা ব্যঞ্জনা কিন্তু রয়ে গেছে। আর এই সব বৈশিষ্ট্য কিন্তু দেখবে যে কিমিতেবাদী নাটকের বিরুদ্ধ স্তরের, আর নাটকে ব্যবহৃত যে দৃশ্যকল্প, তারপরে শ্রাব্যকল্প, এই সব কিছুর বাস্তবতা থেকেই কিন্তু দেখি যে এটি প্রযুক্ত হয়েছে। আর আমরা দেখি যে এখানে যে বাঁধগুলোর কথা বলা হয়েছে, সে বাঁধগুলো থেকে আমরা পশ্চিমা যে ট্রিটমেন্টগুলো আছে, সে পশ্চিমা ট্রিটমেন্টগুলোর দিকে মোটামুটি আমরা বলতে পারি যে এটার ব্যবহার হয়েছে। আর আরেকটা জিনিস যে উজানে মৃত্যু নাটকের যে ঘটনা প্রবাহ, এই ঘটনা প্রবাহ আমরা দেখি যে আবেগ বর্জিত এবং নির্লিপ্ততর যে ঢংটি রয়েছে, সেটি কিন্তু পরিবেশিত হয়েছে। আর যে কোনো রকম মানে বিদেশি বা আঞ্চলিক শব্দের ব্যবহার কিন্তু এই নাটকটিতে ছিল না, তোমরা পড়তে গিয়ে দেখবে। বরং আমরা দেখি যে ব্যক্তির অন্তর্নিহিত যে অবচেতন ধারার বিকশিত যে ভাবটি রয়েছে, সেটি পরিবেশিত রয়েছে যেন এই নাটকে। আর আরেকটা জিনিস খেয়াল করবে যে কাদো নদী কাদো উপন্যাসের মধ্যে যে ধরনের চেতনার প্রবাহ রীতির ব্যবহার রয়েছে বা স্ট্রিম অফ কনসাসনেসের ব্যবহার রয়েছে, ঠিক সেরকম যেন আমরা দেখি যে এর মধ্যে এই নাটকের মধ্যে এসেছে। যেমন আমরা যে সাদা পোশাক পরিহিত ব্যক্তি বা কালো পোশাক পরিহিত ব্যক্তি, এসব এই দুই ব্যক্তির সংলাপের মধ্য দিয়ে কিন্তু আমরা দেখি যে এই ধরনের সংলাপ উঠে এসেছে। যেমন গলাটা কেমন যেন শুকনো আঁশের মতো হয়ে যাচ্ছে, তালের শ্বাসের মতো, এ ধরনের রূপকার্থ বা উপমায়িত করা হয়েছে। এ দিকগুলো আমরা দেখি যে এখানে এসেছে। আর আরেকটা জিনিস হচ্ছে, আমরা যদি দেখি যে এই উজানে মৃত্যু নাটকের মধ্যে সৈয়দ ওয়ালিউল্লাহ যেন অধিকতর নিরীক্ষাধর্মী ছিলেন, আঙ্গিক সচেতন এবং বৈশ্বিক ছিলেন। তো এই নাটকের বিষয় এবং আঙ্গিক অনুযায়ী তেমন কোনো যেন গল্প নেই। এটাকে একটি সম্পূর্ণ বা একটি প্রায়োগিক যে গল্প, সেই গল্প হিসেবে কিন্তু একে তুলে ধরা যায় না। একক চরিত্র রূপেও কিন্তু এই নাটকটিতে দাবিদার কেউ নেই। আমরা বলতে পারি যে একক চরিত্র হিসেবে তাকে আমরা আনতে পারি, কিন্তু না, এখানে যে তিনটি চরিত্র আছে, তিনটি চরিত্রটিকেই আমরা তুলে ধরতে পারি। বিচ্ছিন্ন চিন্তা কিংবা ঘটনার সমন্বয়ে প্রকাশিত হয়েছে এই বিস্তৃত যে জীবন, এই জীবনের সকল দুঃখ, গ্লানি এবং বেদনার যে অভিযাত্রা রয়েছে, সেই অভিযাত্রা সম্মিলিতই কিন্তু এই উজানে মৃত্যু নাটকটি আমরা দেখি। আর একটি জিনিস তোমরা দেখবে
যেখানে যে তিনটি চরিত্র উঠে এসেছে, এই তিনটি চরিত্রের মধ্যে আমরা দেখব যে নৌকাবাহকের যে জীবনবোধ, সেই জীবনবোধ কিন্তু প্রকাশিত হয়েছে সাদা এবং কালো পোশাক পরিহিত ব্যক্তিদ্বয়ের যৌথ সংলাপের মধ্য দিয়ে। আবার সাদা পোশাক পরিহিত ব্যক্তি, তার সংলাপের মধ্য দিয়ে আমরা দেখি যে কালো পোশাক পরিহিত ব্যক্তির অন্তর্গত যে স্বরূপ, সেই অন্তর্গত স্বরূপকে কিন্তু তুলে ধরা হয়েছে। তাহলে আমরা দেখি যে এভাবে সাদা পোশাক, কালো পোশাক, এরপরে হচ্ছে নৌকাবাহক, এই তিনটি চরিত্রের কোনো চরিত্রই কিন্তু একাকীভাবে বেড়ে উঠতে পারেনি, যা আমরা দেখি। আর আপাত দৃষ্টিতে মনে হয় যে উজানি মৃত্যু যে নাটক, এই নাটকের মধ্যে সংলাপগুলো একটু বিচ্ছিন্ন আকার আছে, এলোমেলো আছে, বা একটু অন্যরকম মনে হয়েছে। কিন্তু তা আমরা দেখি যে চেতনা ভাব প্রকাশের যে উপযোগী, সেই উপযোগী ভাষা রীতি সমৃদ্ধ কিন্তু আমরা বলতে পারি। ফলে একটা অর্থ সচেতন, জীবন অনুসন্ধানী, সুস্পষ্ট পর্যায়ক্রমিক যে সংলাপের ব্যবহার, সেগুলো কিন্তু উজানি মৃত্যুতে এসেছে। যেমন কালো পোশাক পরিহিত ব্যক্তি, সাদা পোশাক পরিহিত ব্যক্তি, এদের সংলাপের মধ্যে দিয়ে সে দিকটি দেখা যায়। তাহলে আমরা দেখি যে সৈয়দ ওয়ালিউল্লাহ তার সৃষ্টির সামগ্রিকতায় যে বিষয়, ঘটনা এবং চরিত্রের যে একান্ত অনুবর্তী হিসেবে নির্মাণ করেছিলেন তার নাটক, শুধু ভাষা এবং ভাবনার স্বতন্ত্র মৌলিক এক জগৎ, যা দেখা যাচ্ছে যে একই সঙ্গে জীবন বাস্তবতার এবং জীবন অনুভূতির যে অন্তরালবর্তী যে নিবিড় নৈসঙ্গতা, সেই নৈসঙ্গতাও কিন্তু তিনি তার নাটকের মধ্য দিয়ে তুলে ধরতে সচেষ্ট হয়েছেন, আমরা এটি নির্দ্বিধায় বলতে পারি। তাহলে আমরা উজানি মৃত্যু নাটকের আলোকে এগুলো ব্যাখ্যা করে দেব। এই তত্ত্বগত দিক থেকে তত্ত্বকে আগে বিশ্লেষণ করে তারপরে হচ্ছে এই তত্ত্বের আলোকে কিভাবে নাটকটি বিশ্লেষিত হয়েছে সে দিকটি সম্পর্কে বলতে হবে। আর আরেকটি জিনিস হচ্ছে, যদি তরঙ্গভঙ্গ নাটকের ক্ষেত্রে আমরা যাই, তরঙ্গভঙ্গ নাটকের ক্ষেত্রে গেলে আমরা দেখি যে এর মধ্য দিয়ে প্রথমত উঠে এসেছে দারিদ্র্য। যে আমিনা বিবি এই দারিদ্র্যের মধ্য দিয়ে, দারিদ্র্যের ফলেই কি করেছে, স্বামী, সন্তান, এদেরকে সন্তানকে হত্যা করেছে। কিন্তু এই যে হত্যা করার যে মানসিকতা, সেই মানসিকতা কেন তৈরি হয়েছে? সমাজ বা পারিপার্শ্বিক যে সমাজ ব্যবস্থা, সব কিছুই কিন্তু তাকে বাধ্য করেছে এই পথে যেতে। তাহলে আমরা তরঙ্গভঙ্গ যে নাটকটি রয়েছে, সেই নাটকের মধ্যে আমরা দেখি যে দারিদ্র্যের দিকটি আসবে। এরপরে আমরা যদি দেখি যে চরিত্রগত দিক থেকে, চরিত্রগত দিকে আমেনা চরিত্র বা ভিখারিনী চরিত্র, এরপরে জজ সাহেব চরিত্র। বেসিক্যালি দেখা যায় যে এই নাটকটিকে ব্যাখ্যা করতে গেলে বা এই নাটকটিকে যদি আমরা আলোচনা করতে যাই, তাহলে এই চরিত্র তিনটিকেই কিন্তু মূলভাবে দেখানো হয়। আমেনা চরিত্র, ভিখারিনী চরিত্র এবং জজ সাহেব চরিত্র। আব্দুস সাত্তার নেওলাপুরী চরিত্রের মধ্যেও স্বয়ং সম্পূর্ণতা নেই। এরপরে এর মধ্যে আমরা দেখি যে প্রকরণগত দিক থেকে তরঙ্গভঙ্গের যে দিক আছে সেটি কিন্তু উল্লেখযোগ্য। তো আমরা দেখি যে তরঙ্গভঙ্গ সৈয়দ ওয়ালিউল্লাহর যে নিরীক্ষাধর্মী নাটকগুলো আছে, তার মধ্যে একটি হচ্ছে এই তরঙ্গভঙ্গ নাটক, যা কিনা তার সফলতম সংযোজন রূপে আমরা দেখি। আধুনিক নাট্যরীতির যে জটিল মনস্তাত্ত্বিক মানবীয় যে অন্তর্দ্বন্দ্ব, সেই অন্তর্দ্বন্দ্ব কিন্তু ফুটে উঠেছে এই নাটকের মধ্যে, যা তোমরা দেখবে। আর আমেনা বেগম যে চরিত্র, সেই চরিত্র কিন্তু এই নাটকের প্রধান চরিত্র, এবং আমাদের সমাজ জীবনের ব্যক্তি স্বার্থ, শ্রেণী বৈষম্যের শিকার কিন্তু এই আমেনা বিবি, আমরা কিন্তু সেটি দেখতে পাই। অনাহারে ক্লিষ্ট, তারপরে হচ্ছে রিক্ত, নিঃস্ব, নিরুপায় হয়ে স্বামীকে হত্যা করেছে, তারপরে হচ্ছে সন্তানকে হত্যা করেছে। আবার এই নিষ্ঠুর হত্যাকাণ্ডে মানে প্ররোচনাকারী কিন্তু আছে। এই প্ররোচনাকারীর মধ্যে কারা? এই প্ররোচনাকারীর মধ্যে হচ্ছে আব্দুস সাত্তার নেওলাপুরী আমরা দেখি। আবার বিবাদী সেজে দেখা যাচ্ছে যে এই নেওলাপুরী
আবার কি করছে, আমেনার বিরুদ্ধে মামলা দায়ের করছে। তো এই যে যে আসামির কাঠগড়ায় আমিনাকে দাঁড় করাচ্ছে, সৈয়দ ওয়ালিউল্লাহ যেন আশ্চর্য সংযমের পরিচয় দিয়েছেন এই নাটকে আমিনা বিবি চরিত্র নির্মাণে। আর আমরা দেখি যে আমিনা সম্পূর্ণ যে নাটকটি রয়েছে, সম্পূর্ণ নাটকের মধ্যে আমিনা বিবি যে চরিত্র, এই আমিনা বিবি চরিত্রের উপস্থিতি বজায় রেখেছেন তিনি কিন্তু ঠিকই একদম প্রথম থেকে শেষ পর্যন্ত, এবং সেটি করেছেন একেবারে সংলাপহীনভাবে। তিনি কিন্তু আমিনা বিবির কথা কিন্তু আমরা সেভাবে লক্ষ্য করি না নাটকে, যে নীরব ভাষার যে অভিব্যক্তি হিসেবে আমরা দেখি যে বেদনার নীরব অভিব্যক্তি রূপে আমিনাকে উপস্থাপন করা হয়েছে। আর আরেকটা জিনিস খেয়াল করবে যে আমিনার সংলাপ যেরকম হওয়া উচিত ছিল, আমরা সেরকম সংলাপে মুখর হয়ে উঠতে দেখি ভিখারিনী চরিত্রকে। ভিখারিনী চরিত্র মূলত এটি একটি প্রতীকী চরিত্র, আর ভিখারিনীর চরিত্রের যে মুখ নিঃসৃত সংলাপ, এই সংলাপে উঠে এসেছে সত্য এবং ন্যায়ের প্রতিস্থাপনা রূপে, যা তোমরা পড়তে গেলে দেখবে। আর আরেকটি জিনিস হচ্ছে, ভিখারিনীর সংলাপের ক্ষেত্রে মাঝে মাঝে ভাষা কিছুটা কাব্যমণ্ডিত হয়ে পড়েছে। তো এখানে গদ্যের যে ধরন হয়ে উঠেছে, এটা কিন্তু অনেকটা সুরের যে বাহন, সেই সুরের বাহনের মতো যেন হয়ে উঠেছে, এটা আমরা দেখি। এরপরে আমরা বলবো যে সরাসরি কবিতারও ব্যবহার কিন্তু নাটকের মধ্যে করা হয়েছে, কিছুটা ব্যঙ্গাত্মক রীতিতে, যা কিনা গ্রামীণ পুঁথি পাঠের ভঙ্গিতে যেন হয়ে উঠেছে। এগুলো উঠে এসেছে নেবলাপুরীর ভাষার মধ্য দিয়ে। আরেকটা জিনিস আমরা দেখি যে সংলাপগুলো সৃষ্টিতে সৈয়দ ওয়ালিউল্লাহ যেন প্রতীকী ব্যঞ্জনার ব্যবহার করেছেন, যা কিনা লক্ষণীয়। আর যেহেতু ভিখারিনী যে চরিত্রটি রয়েছে, এই চরিত্রটি একটি প্রতীকী চরিত্র, তার মুখনিসৃত সংলাপের মধ্যে যে সামঞ্জস্যহীনতা বা অস্বাভাবিকতা, যা কিনা দেখি যে আমরা এই নাটকটিকে একটি বৈশিষ্ট্য দান করেছে। যে বৈশিষ্ট্য এখানে আমরা দেখি মতলব আলী বা যুবক চরিত্র যারা, তাদের যে অন্তস্থ বক্তব্য, সেই বক্তব্য কিংবা বা তত্ত্বের যে আঙ্গিক উপস্থাপন, সেই আঙ্গিক উপস্থাপনে যেন এই ভিখারিনীর কণ্ঠনিসৃত যে সংলাপ, সেই সংলাপের মধ্য দিয়ে উপযুক্ততা প্রকাশ পেয়েছে। আবার আমরা দেখি যে এই তরঙ্গভঙ্গ নাটকের যে দিক, সেদিক থেকে আমরা দেখব যে জজ সাহেবের দিকটা, জজ সাহেবের কথাবার্তা, এগুলোর মধ্যে যেমন কিছু দিক উঠে এসেছে আমাদের সেকেলে, বা আমাদের যে প্রথাগত বা তথাকথিত যে বিচার ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থার দিকগুলো কিন্তু উঠে এসেছে। আমরা দেখব একটি জিনিস আমরা খেয়াল করি, সৈয়দ ওয়ালিউল্লাহর যে নিরীক্ষাপ্রিয় এবং দৃষ্টিভঙ্গি, তারপরে মূল্যবোধ, এর যে বিষয়গুলো আছে, এই সবগুলো বিষয়ের পরিপ্রেক্ষিত যেন বাংলাদেশের মানুষ, তাদের সামাজিক এবং অর্থনৈতিক সমস্যাবলী, এসব দিকগুলো কেন্দ্র করেই কিন্তু হয়েছে। আর আরেকটি জিনিস আমরা দেখি যে নাটক রচনার যে দিক আছে, নাটক রচনার দিক থেকে সৈয়দ ওয়ালিউল্লাহ যেন নিরীক্ষাপ্রিয়, এটা আমরা বলতে পারি। পাশ্চাত্য, তারপরে আধুনিক নাট্যরীতির মতো যে নৈরাশ্যবাদী, নৈবাত্তিক ও প্রয়োজনে পাত্রপাত্রীদের অবচেতন লোক অভিসারী যে ধরনের দৃষ্টিভঙ্গি রয়েছে, সেগুলো কিন্তু আমরা দেখি যে সৈয়দ ওয়ালিউল্লাহ ব্যবহারে সচেষ্ট হয়েছেন, যা আমরা তার নাটকগুলোর মধ্যে দেখে থাকি। আর আরেকটি জিনিস, যে তার নাটকগুলোর ক্ষেত্রে আমরা একটি জিনিস বলতে পারি যে ইউরোপীয় আধুনিক নাট্যচিন্তার যে প্রথম বিশ্বযুদ্ধোত্তর ভঙ্গুর বিধ্বস্ত গ্লানিময়, তারপরে হচ্ছে মানসিক অসাম্যের একটা উন্মেষ পর্ব যে ছিল, যা অভিব্যক্তিবাদী বা প্রকাশবাদী রীতি হিসেবে চিহ্নিত ছিল, এই রীতিতে ব্যক্তির অভিজ্ঞতা বাস্তবে শক্ত ভূমিতে যেন
অধিষ্ঠিত না রেখে তাকে টেনে নিয়ে যাওয়া হয় তার অন্তর্গত যে উপলব্ধি, সেই উপলব্ধির গভীর জগতে, যা কিনা এই জগৎটিকে সৈয়দ ওয়ালিউল্লাহ উন্মোচন করেছেন তার লেখার মধ্য দিয়ে। আর বলবো যে তারই যেন বাস্তব অভিজ্ঞতারই এক মনস্তাত্ত্বিক প্রকাশ হচ্ছে তার নাটক। তরভঙ্গ নাটকের মধ্যে যে নতুন আঙ্গিক কৌশল, সেই আঙ্গিক কৌশল এবং সংলাপের যে সুদৃঢ় ব্যঞ্জনা, এই ব্যঞ্জনায় চরিত্রের যে অভ্যন্তর জগতের উন্মোচন, সেই উন্মোচন কিন্তু ঘটিয়েছেন সৈয়দ ওয়ালিউল্লাহ, যা কিনা আমরা তার নাটকের মধ্যে দেখে থাকি। এবং এই নাটকের যে প্রতিটি চরিত্র এবং তাদের অন্তর্ময় যে উপলব্ধির জগৎ, সে জগৎ কিন্তু উন্মোচিত হয়েছে এই তরঙ্গভঙ্গ নাটকের মধ্য দিয়ে। আর আমরা এটি বলতে পারি যে এখানে সংলাপের মধ্যে একটি ভিন্ন মাত্রা যুক্ত হয়েছে। নির্বাক একদম নিশ্চুপ আমেনার নিষ্ঠুর হত্যাকাণ্ড বিবৃত হয়েছে ভিখারিনী এবং আব্দুস সাত্তার নেওলাপুরীর সংলাপের মধ্য দিয়ে। তো এই যে ভিখারিনী, যার মধ্য দিয়ে রূপকী ব্যঞ্জনায় সত্যদ্রষ্টা হিসেবে তার যে বিবেক, সে বিবেকস্বরূপ প্রতীকী চরিত্র রূপে এসেছে ভিখারিনী। নেওলাপুরীকে দেখানো হচ্ছে স্বার্থপর, ভণ্ড, অসত্যের প্রতিনিধি রূপে। তো এদের মধ্য দিয়ে আমরা দেখি যে নেওলাপুরীর সংলাপ, ভিখারিনীর সংলাপ, এর মধ্য দিয়ে আমরা আমিনার যে মনস্তত্ত্ব, সেই মনস্তত্ত্বকে দেখি। তো আরেকটি জিনিস, যে দারিদ্র্যের যে ব্যাপারটা, দারিদ্র্যের দিক থেকে আমরা দেখি যে সৈয়দ ওয়ালিউল্লাহর লেখার মধ্যে দারিদ্র্যের প্রসঙ্গগুলো কিন্তু তিনি অসাধারণভাবে ফুটিয়ে তোলেন। এবং একজন মানুষ কীভাবে কিছু সময় সংবেদনশীল হয়, আবার অন্যের দুঃখে ভাগিদার হয়ে যায়, যে মতলব আলীর যে চরিত্র আছে, সেই মতলব আলী চরিত্রের মধ্য দিয়ে কিন্তু সে দিকটি দেখানো যায়। আবার আমিনার যে মনস্তত্ত্ব, সেই আমিনার মনস্তত্ত্বের দিক থেকেও তার যে দিক, সে দিক ব্যাখ্যার ক্ষেত্রেও কিন্তু এই মতলব আলী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর আরেকটি জিনিস দেখি যে আমরা সামাজিক অনাচার, তারপর অনুশাসন এবং ন্যায়হীনতার যেন দেখা যাচ্ছে যে কেউ সাক্ষী হিসেবে থাকছে। আবার দুর্ভিক্ষের করাল গ্রাস যে আছে, সেই গ্রাসে অনাহারে, তারপরে হচ্ছে নিষ্ঠুর দারিদ্র্যের যে অভিশাপ, সে অভিশাপ নিয়ে জর্জরিত এক মা তার সন্তান হত্যা করছে, তার স্বামীকে হত্যা করছে। তো এই যে ভিন্ন যে জীবনযাত্রা, এই জীবনযাত্রার মধ্যে আমরা দেখি যে এই মতলব আলীর চরিত্র যেন একটি গুরুত্বপূর্ণ চরিত্র। এবং আমরা দেখি যে মতলব আলীকে তারই নামান্তর মনে করা হয়। তো আমরা দেখি যে এখানে সেসব চরিত্রগুলো উঠে এসেছে। তো সৈয়দ ওয়ালিউল্লাহর নাটকের মধ্যে এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোর মধ্যে আমরা দেখি যে জজ সাহেবের যে মনস্তত্ত্ব, সে জজ সাহেবের মনস্তত্ত্বের মধ্যে বিষণ্ণতা, একাকিত্ব, তারপরে হচ্ছে তার যে ব্যর্থতার একটি ভাবনির্যাস সহ উপস্থাপিত হয়েছে, সেটি কিন্তু গুরুত্বপূর্ণ একটি দিক। আর আমরা দেখি যে জজ সাহেব যে চরিত্রটি আছে, সেটা কিন্তু বিবেকের কাছে দায়বদ্ধ একটি চরিত্র রূপে। যে কেননা আমেনা যেমন যে প্রাচীন সমাজ ব্যবস্থা এবং সংস্কারের বেড়াজালে আবদ্ধ, জজ সাহেবও তার বিচার ব্যবস্থা তেমনি প্রবীণ জীর্ণ যে নীতিমালা আছে, সেই নীতিমালায় দীর্ঘদিনের পোষিত যে সংস্কার ও বিশ্বাস, সে সব কিছু যেন স্থির হয়ে আছে। আমরা দেখি যে নিয়মের বিধিবদ্ধ যে রায়, সেই রায় জজের জন্য যেন কষ্টকর হয়ে উঠছে, এটা আমরা জজের মনস্তত্ত্ব থেকে বুঝতে পারি। আর জজের যে বিবেক যন্ত্রণার চূড়ান্ত প্রকাশ ঘটতে দেখা যায় যে দ্বিতীয় অংশের যে আত্মবিশ্লেষণী যে পর্বটা রয়েছে, সেই পর্বের মধ্যে। আর অন্যান্য চরিত্রগুলোর মধ্যেও জজ সাহেবের যে অবচেতন লোক, সে অবচেতন লোকের উন্মোচন যেন ঘটাতে সচেষ্ট হয়েছেন নাট্যকার। আমরা দেখি যে তাছাড়া স্বগতোক্তি ছাড়া প্রায়শই সংলাপ যেন একেবারেও আমরা যাকে বলতে পারি সংলাপহীন, একেবারে মাথা নত করে নিরুত্তর থাকছেন জজ সাহেব। কারণ তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে গিয়ে, যদি তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে যান, তাহলে কিন্তু আমেনার প্রতি বিচার সম্ভব না। এজন্য তিনিও কনফিউজড হয়ে যাচ্ছেন যে আসলে কি করবেন এই
দিক থেকে। আবার আমরা দেখি যে দ্বিতীয় দৃশ্যের শেষের দিকে শেষের যে অংশটা আছে সেখানে তার জজ সাহেবের ফাঁসি দ্বারা বা উদ্বন্ধনে মৃত্যু, যে একটি প্রকৃত যে সত্য, সেই সত্যের উন্মোচন তিনি ঘটাতে পারছেন না বলে তিনি এ ধরনের অবস্থার দিকে অবতীর্ণ হচ্ছেন আমরা দেখি। এবং এর মধ্যে দিয়েই যেন জজ সাহেবের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের একটি পরাজয় ঘটানো হচ্ছে দ্বিতীয় অংশে। এবং শেষ যে অংশটি রয়েছে, শেষ অংশের মধ্যে দেখি যে আমরা এখানে যে বিচার ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থার ত্রুটি, সেই ত্রুটিকে যেন তুলে ধরা হয়েছে। আমরা দেখি যে জজ সাহেবের যে মনস্তত্ত্ব, সেই মনস্তত্ত্বের মধ্য দিয়েই এই দৃষ্টিভঙ্গিকে তুলে ধরা হয়েছে। তাহলে আমরা একটি জিনিস দেখব যে যদি আমরা নাটক, এই তিনটি নাটককে দেখি, তাহলে আমরা দেখব যে বহিঃপীর এক ধরনের নাটক এবং উজানের মৃত্যু যে নাটকটি রয়েছে, এটি যেন একটি বিশেষ আঙ্গিকবাহী নাটক হিসেবে লক্ষণীয় হয়। তাছাড়া আমরা দেখি যে এর মধ্যে দিয়ে যে অ্যাবসার্ড রীতি বা উদ্ভট তত্ত্বের যে প্রসঙ্গ এসেছে, সেই প্রসঙ্গগুলো নাট্যিক দর্শন এবং রূপ প্রকরণগত দিক থেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আর আরেকটা জিনিস আমরা দেখি যে এর যে মূল লক্ষ্য, সেই মূল লক্ষ্য কিন্তু ব্যক্তির অস্তিত্ব, এবং সেই অস্তিত্ব যেন জীবন রহস্যের যে বাস্তবিক ইঙ্গিত প্রদান, সে দিকগুলো কিন্তু এখানে উঠে এসেছে। বাস্তবতার পথে স্বপ্ন, কল্পনা এবং দুঃস্বপ্নের ভেতর দিয়ে যা চরিত্রের সত্তায় কেন্দ্রীগত বা কেন্দ্রীভূত হয়ে একটি জায়গায় এসে উপস্থিত হয়েছে। যে অ্যাবসার্ড নাটকের বিষয় হচ্ছে এতে কোনো ঘটনা উপস্থাপন করে না, কোনো আদর্শকেও যেন উপস্থাপন করে না, কেবল চরিত্রের কোনো অ্যাবসার্ড মানুষের ব্যক্তিগত মৌলিক পরিস্থিতির ভাষাকে শুধু তুলে ধরে। এইগুলোই কিন্তু আমরা দেখি যে উজানে মৃত্যু নাটকের মধ্যে উঠে এসেছে। আর তরঙ্গভঙ্গের মধ্যে আমরা দেখি যে এখানে একটি মহিলার সামাজিক যে অবক্ষয় কিভাবে হচ্ছে, সে সামাজিক অবক্ষয়গুলো তুলে ধরেছেন ভিখারিনী, আব্দুস সাত্তার নেওলাপুরী, এদের কথার মধ্য দিয়ে। তাহলে আমরা দেখি যে এই যে তার নাটকে যে বিষয়, তারপরে হচ্ছে প্রকরণগত যে দিক আছে, এই দিক নির্মাণে তিনি কিন্তু শাব্দিক বিবেচনার ক্ষেত্রে অনেকটা যাকে আমরা বলবো যে কৌশলী বা সুগঠিত মনস্তত্ত্বের পরিচয় দিয়েছেন। আবার যে দেশি বিদেশি শব্দের বিচিত্র ব্যবহারের পাশাপাশি আমরা দেখি যে আলংকারিক যে গঠন প্রণালী রয়েছে, উপমা, রূপক, তারপরে হচ্ছে প্রবাদ প্রবচনের যে ব্যবহার, সে ব্যবহারগুলোকে কিন্তু তিনি জীবনধর্মী এবং সমাজ ও পরিবেশ সচেতন স্বরূপে কিন্তু তুলে ধরেছেন। তাছাড়া আধুনিক নাটকের যে নিয়ন্ত্রিত বাক্য গঠন, সাংকেতিকতা, তারপরে হচ্ছে প্রতীকী ইঙ্গিত বহ যে মেধাবী সংযোজনা, সে সব কিছুই কিন্তু তিনি তার নাটকের নিরীক্ষার আলোকেই তুলে ধরেছেন, যা একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে উঠে আসে। তাহলে আমরা নাটক হিসেবে এই তিনটি নাটক কী কী ধরনের হতে পারে আমরা জানলাম। তো তোমরা বিগত ক্লাস লেকচারগুলো দেখবে, ক্লাস লেকচার দেখে এরপরে সমালোচনার যে বইগুলো আছে, সেই বইগুলো সম্পর্কে তোমরা বইগুলো থেকে তথ্য সংগ্রহ করে নোট আকারে উত্তরপত্র তৈরি করবে। সেক্ষেত্রে আমি তোমাদের জন্য কয়েকটা রেফারেন্স বইয়ের নাম বলে দিচ্ছি। যে আমরা দেখি যে সৈয়দ ওয়ালিউল্লাহর প্রতীচ্য প্রভাব, সৈয়দ ওয়ালিউল্লাহর সাহিত্যে প্রতীচ্য প্রভাব, শামসুদ্দিন চৌধুরীর একটি বই আছে, সেটা পড়লে তোমরা দেখবে যে কিভাবে তার নাটকের মধ্যে পাশ্চাত্যের প্রভাবগুলো চলে এসেছে। এরপরে যদি আমরা বলি যে তার নাটকের মধ্যে যে ধরনের শিল্পরীতির ব্যবহার করা হয়েছে, সেই শিল্পরীতির ব্যবহারের জন্য তোমরা সৈয়দ ওয়ালিউল্লাহর সাহিত্যকর্ম, শব্দ ব্যবহার ও চেতনা প্রবাহ রীতি, এই বইটি
তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং এখানে তোমরা শব্দ প্রকরণের বা শিল্প প্রকরণের বিষয়গুলো খুঁজে পাবে। যে শামীমা হামিদের বইটি বাংলা একাডেমি প্রকাশিত, এই বইগুলো তোমরা সংগ্রহ করবে, সংগ্রহ করে সেখান থেকে পড়বে। এছাড়া সৈয়দ ওয়ালিউল্লাহর জীবন ও মানুষ, জিনাত ইমতিয়াজ আলীর যে বইটি আছে সে বইটি থেকে সহায়তা পাবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। খুদা হাফেজ।